নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন ফুল ফ্যামিলি মেনে রাস্তায় বেরিয়ে পড়েছি, যেটা অনেক দিন ধরে প্ল্যান করা ছিল বাট সাকসেস হচ্ছিল না। সেটা আজকে গিয়ে সাকসেস হলো শুধুমাত্র দুদিনের মধ্যে। এবারে আমাদের সাথে আরেকজন মানুষ যুক্ত হয়েছে, সেটা হলো আমার বাবা। আমার বাবাকে আমরা কলকাতা থেকে মুম্বাই নিয়ে চলে এসেছি। প্রথমে তো মা ছিলেনই, তারপরে মা কলকাতা ফিরলেন আর বাবাকে নিয়ে চলে এলেন। আমরা এই বাসটি করে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শিরডি। মুম্বাই স্পেশাল বাস, যেই বাসটায় পুরোটাই স্লিপার। এই সাইডটা ডাবল বেড আছে আর একটা সাইডে আছে সিঙ্গেল বেড। এটা আপার সাইড অ্যান্ড দ্য নিচে আছে লোয়ার বাথ। আমার বাড়িতে সবার যেহেতু পায়ের প্রবলেম, তাই জন্য আমরা লোয়ার বাথটাই চুজ করে নিয়েছি। কি গো, কোথায় যাচ্ছ? আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাবি নাকি আমাদের সঙ্গে? আমরা শিরডি যাচ্ছি সোনা। একটা সাইডে আমার মা বাবা বসে গেছে আর এই পেছনটাতে আমরা নিয়ে নিয়েছি আমাদের রিজার্ভেশন। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার মা, আমার বাবা খুব খুশি, আর ইভেন আমরাও খুব খুশি। এরকম বাস আগে আমি কখনো চড়িনি। এই মহারাষ্ট্রতে এসে এরকম বাস প্রথম চেপেছি, যে বাসের মধ্যে এইরকম অ্যারেঞ্জমেন্ট। এখন এই বাসগুলো জানেন কলকাতাতেও চালু হয়েছে, বাট সেগুলো কিন্তু অনেকটাই কস্টলি। বাট এখানে মুম্বাই থেকে শিরডি যাওয়ার যে বাসটা আমরা বুক করেছি, এই বাসগুলো স্টার্টিং হয় 450 টাকা থেকে, যদি অনলাইনে টিকিট কাটেন, আর এন্ডিংটা তো অনেক বেশি হয়, 1000 টাকা অবধি যায়। কিন্তু আমরা বাসের টিকিট কেটেছি 550 টাকা পার হেড। আমাদের সাথে আরো দুজন ব্যক্তি যুক্ত হয়েছে, তারা আমার বন্ধু, তারা এখানেই থাকে। আর আমার ছেলে, বাসটা যেহেতু পুরোটা এখন খালি, এখনো সব লোকজন ওঠেনি, তার জন্য আমার ছেলে বাসের কখনো এই দিকের সিটে কখনো এই দিকের সিটে ও ঘুরে বেড়াচ্ছে, আর আমার হাজবেন্ড তার সাথে তাল মিলিয়ে তাকে ধরে বেড়াচ্ছে, যাতে বাস থেকে এদিক ওদিক চলে না যায়। যদিও বা বাসটা পুরোটাই সিকিউরলি, বাসে দরজাও আছে আর দরজার সামনে অলরেডি অনেকগুলো গার্ড বসে আছে। বাস থেকে নামার কোনো চান্স নেই। বাসটা কিন্তু এখন অনেকটা পথ এগিয়ে এসছে। রাস্তায় যেতে যেতে অনেক লোকই উঠে পড়বে বাসে, ততক্ষণে বাসটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। বাসে যেতে যেতে আমরা সবাই মিলে গল্প জুড়ে দিয়েছি। মা বাবা আগের সিটটায় বসে আছে আর আমরা পেছনে বন্ধু বান্ধব নিয়ে লিটারেলি গল্প করছি যে কিভাবে প্ল্যানটা হয়ে গেল আর কিভাবে আমরা বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যানই ছিল না, জাস্ট দুদিন আগে গল্পের ছলে বলা হচ্ছিল কেন যাওয়াই যেতে পারে, আর সাডেনলি বাসের টিকিটও বুক হয়ে গেল আর সব হয়ে গেল। আর এত ভালো লাগছে যেতে, আর এত সুন্দর একটা জার্নি হচ্ছে যে কি বলবো। কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। বাসটা যেহেতু ছেড়েছে আমাদের রাত 9টা 9:30 নাগাদ, আর যেহেতু আমরা বাড়িতে কেউ ডিনার করে আসিনি, আমার মা সবার জন্য ডিনার প্যাক করেছে। রাতের ডিনারটা আমরা বাসে করছি, আর আমি ছেলেকে খাওয়াচ্ছি, আর আমার হাজবেন্ড সেই ফাঁকে ফাঁকে আমার মুখে দুগাল তুলে দিচ্ছে। আমরা ডিনারে এনেছিলাম লুচি তরকারি, বাঙালির সব থেকে ফেভারিট লুচি তরকারি মিষ্টি, আর আমার ছেলের জন্য একটু নুডলস। কলকাতা থাকতে আমরা অনেক জায়গায় গেছি বাসে করে। দীঘাতে গেছিলাম, শিলিগুড়ি গেছি, অনেক ছোট ছোটখাটো জায়গায় গেছি, কিন্তু মুম্বাইতে এসে এই প্রথমবার এই স্লিপার বাসে চড়ার সুযোগ হলো। এর আগে কখনো কলকাতায় এই স্লিপার বাস চালু হয়নি, কিন্তু এখন শুনছি এরকম স্লিপার বাস চালু হয়ে গেছে দীঘার জন্য, পুরীর জন্য, কিন্তু সেগুলোর ভাড়া অনেকটাই বেশি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বন্ধু বান্ধব মিলে
বাসের মধ্যে বসে খাওয়া দাওয়ার পরে কিছুটা আড্ডা মারছি, গল্প করছি। সচরাচর কাজের মাঝে থাকলে এত সুন্দর গল্প আড্ডা জমে না, যেটা ট্রাভেল করার সময় দারুণ জমে। আমি আমার বন্ধুদের বলছি সারাটা দিন বাড়িতে থেকে ওরা করলোটা কি, আমি তো নয় কাজে গেছিলাম, ওরা কি জলের বোতলও আনতে পারে না? ওইটুকুনি জল আছে বলুন, আর এইটুকুনি জল এখন পুরোটা রাত চালাতে হবে। তাই জন্য ওরা বললো টেনশন নিও না, আমরা বাসটাকে দাঁড় করাবো। सडन प्लान হয়েছে কালকে। नहीं सडन प्लान नहीं होता, प्लान कैंसिल हो गया था, टोटली कैंसिल हो गया, प्लान टोटली कैंसिल। না না, अरे हाँ, কালকেই তো আমি ফাইনাল করলাম हम टिकट। दोनों जब गए थे, हमारे जाने के बाद हम दोनों ने ही कैंसिल कर दिया था, अनिल नहीं मैंने भी। फिर आके दिमाग लगाया था, कारण पहुँचता वो आने जाने कितना एट्रिया वाला कितना बोला था, 12,000 आने के बाद। अच्छा पापा के पास कौन आएगा, इधर कौन आएगा, इधर हैं? ছোট বাচ্চাকে নিয়ে জার্নি করলে যে কত জিনিসপত্র লাগেজ বেড়ে যায় যে কি বলবো। আমাদের তো একটা পুরো ট্রলি ব্যাগ ভরে গেছে, ট্রলি নিয়েছি, 2-3টে ব্যাগ আছে, যে কত জিনিস যে আমার বন্ধুদেরকে আমার ছেলে খুব ভালোবাসে। আমার বান্ধবী যেন ওর যেন প্রাণের মিমি, ওর প্রাণের মিমি ওকে একটা হজমোলা দিয়েছে। এই হজমোলাটা খেতে খেতে ওর রিয়াকশন ক্যাপচার করা হচ্ছে। ওকে নিয়েই রাত্রিবেলার জার্নিটা যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ ওকে নিয়েই কেটে গেল আমাদের। কামড়া কামড়া मेरा फोन कहाँ है? অনেক ভোরবেলা আমরা শিরডি পৌঁছেছি, প্রায় ধরে নিন 5:30 নাগাদ। তারপরে পৌঁছে হোটেল বুক করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। মা বাবা হোটেলেই রয়েছে, ওনাদেরকে আর বলিনি বেরোনোর জন্য, শুধু বলেছি তোমরা স্নান করে রেডি থেকো, আর আমরা নিচের থেকে একটু ঘুরে আসছি। আর মা বাবার রুমে চা পাঠিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ড বললো সামনে একটা দোকান আছে চায়ের, সেখানে গিয়ে একটু চা খেয়ে আসি চলো। তো আমরাও ভাবলাম যে যাওয়াই যেতে পারে। শিরডি তো সেরকম ভাবে আমরা 1-2 দিনের ট্যুরে এসেছি, সেরকম এক্সপ্লোর করতে পারবো কিনা জানি না, কিন্তু যেহেতু ভোরবেলা আমরা ঘুরে আসি, তো আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা যেখানে হোটেলটা নিয়েছি তার চারপাশটা ঠিক এইরকম শান্ত, কোনো অসুবিধা নেই জানেন, এত ভালো পরিবেশ, এখানকার লোকজন যে কি যে ভালো যে কি বলবো। আমরা যেখানে হোটেল নিয়েছি তার সামনে অনেক বড় বড় রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা অনেক কস্টলি, কিন্তু আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম দুপুরে লাঞ্চ করব বলে, লাঞ্চের জন্য ডিসাইড করব বলে মেনু, তারপরে আর এখানে না করে আমরা অন্য জায়গায় লাঞ্চ করেছি, সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব। এইখানে গিয়ে জানেন তো কোনো রকম কোনো প্ল্যানই ছিল না। আমার ছেলের 2.5 বছর বয়স হলো, তো আমার ছেলের যেহেতু এটা জন্মের চুল, ওকে আমার শাশুড়িমা বলেছিল আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যেটা, যে 2.5 বছর বয়সে জন্মের চুল কাটতে হয়। তো আমাদের ইচ্ছে ছিল আমরা পুরী জগন্নাথে যাব, ওখানে গিয়ে ওকে মুন্ডন করব। মানত ছিল না, বাট মনে একটা ইচ্ছে ছিল। তো আমরা যখন গেছিলাম এখানে গিয়ে একটা ভালো দিনও ছিল সেদিনকে, তো হঠাৎ করে প্ল্যান হলো যে এখানেও মুন্ডন করতেই পারি। তো চা খেতে খেতে সাডেন প্ল্যান, কোনো কিছুই ঠিক ছিল না। এই শিরডি ঘোরাটা যেন আমাদের কাছে যেন সাই বাবাই যেন নিজে থেকে করিয়ে ফেললো সবকিছু। আমরা যে দোকানে বসে চা খাচ্ছিলাম সেই দোকানে এই কুকুরটি ছিল, আর এনার দোকানে বসে চা খাচ্ছিলাম, আর ঠিক তার পাশেই একটা সেলুন ছিল যেখানে লিটারালি ছবি দেওয়া ছিল মুন্ডন করার। তো আমরা বললাম যে এখানেই তাহলে করাই যেতে পারে, এটাও তো একটা তীর্থস্থান, ভালো জায়গা আর ভালো দিন। আর যে দিনটা ভালো ছিল সেটাও কিন্তু আমরা জানতাম না যে আমরা ভালো দিনে এসেছি। তো পাশেই যে সেলুনটা ছিল
সেখানে গিয়ে বললাম যে এখানে এগুলো হয়, তো উনি বললেন হ্যাঁ এখানেই তো এগুলো হয়। তো উনি আমাদেরকে কিছু জিনিস আনতে বললেন, যেহেতু ওর প্রথম চুল কাটা হচ্ছে, মুন্ডন হচ্ছে, তো ওনার কথা অনুযায়ী হলুদ কাপড়, চাল, একটু সিঁদুর সব নিয়ে এলো আমার হাজবেন্ড। নিয়ে এসে ওকে বসানো হয়েছে। আর আমার ছেলে তো কান্না জুড়ে দিয়েছে, ওকে কেন বসানো হচ্ছে, এক জায়গায় তো উনি বসবেন না, তাও ওনাকে চেপে ধরে বসানো হচ্ছে বলে। আর উনি সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করছেন। আমার কাছেও এটা নতুন, কারণ বাঙালিদের তো এই ধরনের কোনো জিনিস হয় না। কারণ আমার হাজবেন্ড যেহেতু নন বেঙ্গলি, মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ, তো ওদের অনেক নিয়ম থাকে। তো এখন সেই নিয়মগুলো এনারাও যেহেতু মহারাষ্ট্রের লোক, এনারা জানবেন কিরকম নিয়ম। তো উনি সেই নিয়মগুলো পালন করছেন আর আমি সেই ভিডিওগুলো তুলে ধরছি। এরা বড় শুটা পড়াও তো ওকে। এ কি করছে মামা? ও আমার ছেলে এত কাজ ছিল যে আমার হাজবেন্ডই ওকে সামলাতে পারবে, আমি তো পারবোই না। ও আমার কাছে শুনবেও না, থাকবেও না। আর যখনই এই ওয়াটার স্প্রিঙ্কেল হচ্ছিল তখনই একটু শান্ত হচ্ছিল। ও ভাবছিল যে এটা আবার কি, এত সুন্দর ওয়াটার মিস্টের মতো ছেটানো হচ্ছিল ওকে, ও তখনই একটু চুপচাপ ছিল। তারপরে আবার জেকে সেই ওর কান্না জুড়ে দিয়েছিল। এই করতে না করতে যে কি করে ওর কান্না থামবে সেটা বুঝতে পারছিলাম না। তারপরে ডিসাইড করলাম যে ওকে যদি আমরা একটু কার্টুন চালিয়ে দিই তাহলে কেমন হয়, তাহলে তো একটু চুপ থাকবে। তো শেষমেশ ওকে একটু কার্টুন চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে কি শোনে, সে কি এক জায়গায় থাকার পাবলিক, সে সেটা নিয়েও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কিছুতেই ওর কান্না থামাতে পারছিলাম না। যিনি সেলুনে আছেন তিনি প্রচন্ড হাইজিন মেনটেন করছেন, আমার এটা দেখেই ভালো লাগছে। উনি যে ব্লেডটা দিয়ে কাটবে সেটাকে আগে ডেটল জলে ধুয়ে নিচ্ছে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু ছোট বাচ্চা খুবই মেনটেন করছে। আর উনি যথেষ্ট যত্ন করেই আমার ছেলের চুলটা কেটেছেন। সত্যি মানে এনারা কত স্ট্রাগল করছে একটা বাচ্চার চুল কাটানোর জন্য। আর ওনাকে বলা হয়েছিল যেহেতু এরা পণ্ডিত, আমার শ্বশুর বাড়ি, তো আমার ছেলের লাস্টে একটু চুল, পণ্ডিতদের একটু চুল রেখে দিতে হয়, সেটাও বলে দিয়েছিলাম যে উনি যেন রেখে দেন। আর উনি সেটাই করছিলেন, এই একটু চুল কেটে রেখে দিচ্ছিলেন। কারণ উনি বলেছিলেন, যেহেতু আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে পুরী জগন্নাথে, তো বলেছিলেন যে এই চুল আমি আলাদা আলাদা করে দেব, একটা চুল আপনি এখানে নদীতে দিয়ে দেবেন, আর একটা চুল আপনি পুরীতে গিয়ে দিয়ে দেবেন। তো সেরকমই উনি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলেন। আমাকে বিশ্বাস করেন, আমাকে কোনো রকম দুবিধায় পড়তে হয়নি। ওনারা খুব সুন্দর, মানে উনি স্পেশালি খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলেন আমাকে। আমার ছেলের চুল কাটার পর্ব অলমোস্ট শেষের পথে। বাবা বাঁচলাম, অনেক বড় একটা দায়িত্ব মাথার উপর বোঝা হয়ে চেপেছিল যে ওর 2.5 বছরের মধ্যে ঠিকঠাকভাবে চুলটা ঠিক জায়গায় কাটতে হবে, আর সেই দিনটা শুভ হতে হবে। আমি যেটা আপনাদের বলছিলাম, এই যে দিনটায় আমরা চুলটা কেটেছি, আমরা কিন্তু জানতাম না যে আজকের দিনটা শুভ। যখন আমার শাশুড়ি মাকে চুল কাটার পরে যে সারপ্রাইজলি ওনাকে ভিডিও কলে দেখানো হয়েছে, তো উনি কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন যে আজকের দিনটা ভীষণ শুভ, তোরা জানতিস কিনা জানি না, বাট ভালো করেছিস, চুলটা কাটা হয়ে গেছে। এবার ওর মাথায়, যেহেতু এখানকার নিয়ম আমি জানি না, আমাদের ওখানে তো ফিটকারি লাগিয়ে দেয়, আর এনারা একে মাথা ভর্তি করে চন্দন লাগিয়ে দিয়েছে। এত কাজ ছিল, এত রেগে গেছিল যে মাথায় চন্দন লাগিয়ে বাবুকে শান্ত করেছে। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন মা বাবা ওপরে আছেন, মা বাবার কাছে যাচ্ছি। গেছিলাম চা খেতে, একটুখানি জল খাবার নিয়ে বাড়িতে হোটেলে পৌঁছাতে মা বাবার কাছে। সেইটা করতে গিয়ে আমার ছেলে মুন্ডন করিয়ে চলে এসেছি।
আর আমাদের সাথে আমরা যতক্ষণ আমার ছেলের মুন্ডন হচ্ছিল ততক্ষণ আমার বন্ধু বান্ধবরা আমাদের সাথেই ছিল, এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে আসেননি। এই দেখুন, ঘরে ঢুকে আমার বাবা তো অবাক। আসলে ওর মুন্ডন করার ব্যাপারটা আমার মা বাবা জানতেন না, আর আমি নিজেই জানতাম না। সাডেনলি প্ল্যান হয়ে গেল, নিচে গেছিলাম আর মুন্ডন করিয়ে চলে এসেছি। দিদা দাদুর কাছে আদর খাওয়া হয়ে গেছে, আর হোটেলে যে একটা ইন্টারকম রয়েছে সেটা যদিও বা খারাপ, সেটাকে নিয়ে আমার ছেলে পুরোটা দিন ব্যস্ত, শুধুমাত্র ওর মামাইকে ফোন করে গেছে ওটা দিয়ে। চলুন এবার আমরা অলমোস্ট রেডি। মা বাবা তো আগেই স্নান করে নিয়েছিল, মা বাবাকে সেটাই বলে গেছিলাম। এবার আমরা হোটেলে গিয়ে স্নান টান সেরে রেডি হয়ে নিচে নেমে এসেছি। এবারে আমরা যাব সাই বাবার দর্শন করতে শিরডির মন্দিরে। আমরা হোটেলের লবিতে ওয়েট করছি এর জন্য, কারণ আমাদের জন্য এখানে গাড়ি আসবে। এই গাড়িটা প্রত্যেকটা শিরডি হোটেলে ফ্রি সার্ভিস, প্রত্যেকটা শিরডি হোটেলে নিজস্ব ফ্রি সার্ভিস আছে, যেটা হোটেল থেকে সোজা শিরডি মন্দিরে অবধি নিয়ে যাবে। আমরা তার জন্যই ওয়েট করছি। আর আমার ছেলে তার মতন সে খেলে বেড়াচ্ছে। নির্মুন্ডি হওয়ার পরে সে তার যেন আর একটা লেজ গজিয়ে গেছে, আরো যেন সে আরো দুষ্টু হয়ে গেছে মনে হচ্ছে দেখে। কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসছে তার আরেকটা ট্রিপ কমপ্লিট করে। এবার আমাদের পালা আমাদেরকে নিয়ে যাবে। আজকে আমি যে সালোয়ারটা পরেছি এটা আমার যা পাঠিয়েছে দিল্লি থেকে। আমার শাশুড়ি মা যখন এবারে এলেন মুম্বাই, এটা নিয়ে এসেছিলেন সঙ্গে করে। আমার কিন্তু কালারটা ভীষণ পছন্দ হয়েছে। এই কালারের জামা আমার কাছে নেই। কথা বলতে বলতে আমরা অলমোস্ট সাই বাবার মন্দিরের সামনে এসে পৌঁছে গেলাম। আর এই দোকানটার সামনে এসে গাড়িটা দাঁড়িয়ে গেল, বলল এই দোকান থেকে যা যা পুজোর সামগ্রী কেনার আপনারা এই দোকান থেকে কিনবেন। আমরা যখন এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনছিলাম, তারপরে উনি বলে দিলেন যে আপনারা মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন না, মোবাইল অ্যালাউ নেই। আপনাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে আপনাকে ডিটেক্টরে ওখানে যে মেশিন আছে ওখানে ধরলে আপনার মোবাইল কিন্তু জমা হয়ে যাবে। সেই ভয়ে ভয়ে আমরা ওখানেই মোবাইল জমা করে দিয়েছি জানেন। তারপরে গিয়ে দেখি ভেতরে কতটা রাস্তা, অনেক আগে অবধি গিয়ে আমরা মোবাইলটা জমা করতে পারতাম। ওনারা যে কি বললেন, কেন আমরা ওখানে জমা করলাম, তার জন্য ভেতরের কোনো ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। অনেকটা হাঁটা পথ, তারপরে আর শরীরও চলছিল না, এত গরম লাগছিল যে কি বলবো। যে আমরা সাই বাবার মন্দিরে দর্শন করি, ওখান থেকে ভোজনালয়ের কুপন নিয়ে, আর ওখান থেকে আমরা লাড্ডু যেগুলো প্রসাদ পাওয়া যায় সেগুলো কিনে টিনে সোজা বাইরে এসে মোবাইলটা কালেক্ট করেছি, করে এই দিকে এসছি। তাই জন্য আমরা এই দিকের কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি এই মুহূর্তে। আর আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যদি কখনো সাই বাবা শিরডি সাই বাবা দর্শন করবেন, যখন মন্দিরের ভেতরে ঢুকবেন, ঢোকার মুখে দেখবেন প্রচুর লাইন দিয়ে সারি সারি মোবাইল রাখার আলাদা করে জায়গা আছে, যেটা বিনা পয়সায় মোবাইল চটিয়ে আপনি ওখানে রাখতে পারবেন। আপনাকে টোকেন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর আমরা এখন ভোজনালয়তে আছি। ভোজনালয় কিন্তু মন্দির থেকে বেশ খানিকটা দূরে। আমরা ওখানেই এসেছি দুপুরে লাঞ্চটা করব বলে। ভোজনালয়টা দেখে আমি তো পুরো হতবাক, এত বড়, এত সিট। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম, এখানে যে যারা সেবক আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে এখানে কতজন মানুষ বসতে পারে, তখন উনি আমাদের বললেন যে 3000 সামথিং মানুষ একসাথে বসে এখানে ভোজন গ্রহণ করতে পারে। তাহলে ভাবুন কত বড়, কি দুর্দান্ত ফেসিলিটি, কি এত সুন্দর ডেকোরাম, এত ভালো মতো মানে সিস্টেম। কেউ কোনো রকম ভাবে কোনো কিছুর প্রবলেম নেই। এত ভালোভাবে যে যাওয়ার মতন এক একটা সিটে এসে বসে যাচ্ছে, লোকেরা আসছে যারা সেবক এসে দিয়ে যাচ্ছে খাবার, মানে সত্যি। আর খাবারের কোয়ালিটি, টেস্ট মাইন্ড ব্লোয়িং। ওনারা যে একটা শিরা দিয়েছিল, শিরা মানে হচ্ছে সুজিটা এত টেস্টি ছিল যে কি বলবো। প্রথম ওরা স্টার্টিংটা সুজি দিয়েই করেছিল,
আর আমরা ওটা খেয়ে এত আপ্লুত হয়ে গেছিলাম যে মনে হলো যে এত টেস্টি খাবার ওনারা বানিয়েছেন। আমাদের প্রত্যেকটা দিন সকাল বিকেল কনস্ট্যান্টলি এই ভোজনালয়ের খাবার, মানে এইখানে খাবার অনবরত ওনারা দিয়ে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন সেবায়িতরা। আমরা এখানে তাড়াতাড়ি ভোজন সেরে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে এদিকে বসেছি, আর ওইদিকে আমার মা, আমার বাবা, আমার দুই বন্ধু, ওরা একটু ওই সাইডটা বসেছে। কারণ আমার আসতে একটু দেরি হয়েছে বলে ওনারা বসে গেছে। আমি বলেছিলাম তোমরা বসে যাও, আমরা একই রোতে বসেছি, বাট একটু ওনারা ওইদিকে বসেছেন। খাবারের মধ্যে দিয়েছিল রুটি, ভাত, ডাল, একটা সবজি আর সুজি। আমার ছেলেও বসেছিল খেতে, কিন্তু ওর নামকে বাঁচতেই খাওয়া। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে যাব সোজা সানি সিঙ্গাপুর। সানি সিঙ্গাপুরের ভিডিওটা আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।